আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অন্যান্য যারা আমার ফেসবুক পেজে ফ্রেন্ড হিসেবে আছেন, যারা আমার ক্লাসকে নিয়মিত দেখেন, লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার দেন এবং ফলো দিয়ে পাশে থাকেন, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের সমাসের একটি পর্ব বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেই বহুব্রীহি সমাস নিয়ে অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকেন যে বহুব্রীহি সমাস কাকে বলে। 6টি সমাসের মধ্য থেকে বহুব্রীহি সমাসটি একটু ব্যতিক্রম। এর সংজ্ঞা, এর উদাহরণ বুঝতে অনেকের একটু কষ্ট হয়, কিন্তু যদি কনসেন্ট্রেশন পুরোপুরি থাকে আশা করি আল্লাহ তাআলা তৌফিকে আমরা সহজে বুঝতে পারবো। একটু মনোযোগ দিই। আমাদের সবার মনে থাকার কথা যে সমস্ত পদে দুটি অংশ থাকে, একটি হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। যেমন পূর্বপদ হচ্ছে মা, পরপদ হচ্ছে মরা। আমি উদাহরণ থেকে সংজ্ঞা যাব, তাহলে বুঝতে সহজ হবে। অনেক সময় সংজ্ঞা বুঝতে অসুবিধা হলে যদি উদাহরণ থেকে উদাহরণ আগে বলে তারপর সংজ্ঞা শুরু করা যায় তাহলে বুঝতে সহজ হয়। একবার সংজ্ঞাটা বলি যে বহুব্রীহি সমাসটা কাকে বলে। সেটা হচ্ছে যে পূর্বপদ, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায়, এদেরকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসের নিজেরও বেশবাক্য আছে। বহুব্রীহি আছে যার। বহু মানে অনেক, পূর্বপদ। ব্রীহি মানে ধান। অনেক ধান আছে যার। এখানে অনেক এবং ধান কোনোটি বোঝায়নি, বুঝিয়েছে অনেক ধান আছে যার এমন ব্যক্তিকে। তাহলে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে সেটা বহুব্রীহি সমাস হয়। যেমন মা মরেছে যার বেশবাক্য, সমস্ত পদ হচ্ছে মা মরা, পূর্বপদ হচ্ছে মা, পরপদ হচ্ছে মরা। এখানে মা মরা বলতে কিন্তু মাও বোঝায় না, মরাও বোঝায় না। মা মরা বলতে কী বোঝায় সবাই চিন্তা করেন। আমরা বলি না মা মরা ছেলে, ছেলে কিন্তু লিখতে হয় না, উজ্জ্ব থাকে সেখানে, সবাই বুঝে যে মা মরা ছেলে। হ্যাঁ, তাহলে মা, একে আরেকটা উদাহরণ দেখেন আপনারা সবাই, যে 80তে 20 যার। 80 মানে দাঁত, হ্যাঁ দাঁত, দাঁতে 80তে, দাঁতে 20 যার। 80-20। পূর্বপদ হচ্ছে 80, পরপদ হচ্ছে 20। 80 মানে দাঁত, 20 মানে পয়জন। দাঁত এবং পয়জন বা বিষ, এখানে দাঁত এবং বিষ বোঝায় না, বোঝায় দাঁতে বিষ আছে এমন একটা প্রাণী যেটাকে সাপ বলে। তাহলে এখানে তৃতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণী হচ্ছে সাপ। 80-20 মানে কি বোঝায়? সাপকে বোঝায়। ওখানে মা মরা মানে মা মরা ছেলে বা মেয়েকে বোঝায়। হ্যাঁ, এই যে এখানে আরেকটি আছে, চৌ বা চার চালা আছে যার, চৌচালা। এখানে চৌ মানে চার অথবা চাল, এগুলো বোঝায় না, চারও বোঝায় না, চালও বোঝায়। 4টা চাল আছে এমন একটা ঘরকে বোঝায়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন একটু দ্বিধাদ্বন্দ্বের সবার সৃষ্টি হতে পারে শেষোক্ত উদাহরণে। এখানে যেহেতু আমি বলেছি যে চৌচালা, এটাকে দেখলে বলেন তো কোন সমস্যার মতো মনে হয় আপাত দৃষ্টিতে? চৌচালাকে দ্বিগু সমাসের মতো মনে হয়, ঠিক না? অনেকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের যে শ্রেণীকরণ, সেখানে একটি শ্রেণীকরণ হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসটা পূর্বপদের সংখ্যা থাকে, ওইটাকে দেখলে আপাত দৃষ্টিতে দ্বিগু সমাস মনে হয়। কারণ দ্বিগু সমাসের শুরুতে সংখ্যা থাকতো, মনে আছে? গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে যেমন চৌরাস্তা, চৌ মানে 4। দ্বিগু সমাসের সঙ্গে হচ্ছে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ পদে যে সমাস হয়। আবার চৌরাস্তা তাহলে কিন্তু দ্বিগু সমাস। একটু বোঝার চেষ্টা করি সবাই, সূক্ষ্মভাবে মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো। চৌরাস্তা দ্বিগু সমাস, কিন্তু কিন্তু চৌচালা বহুব্রীহি সমাস। কেন কেন সেটা আমি বলছি। পূর্বপদ হচ্ছে সংখ্যা, সমাহার বা মিলন অর্থে পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য থাকবে। রাস্তা একটা জায়গার নাম, চৌ হচ্ছে 4, একটা সংখ্যা এটা। এবং চৌরাস্তা টোটাল জায়গাটাও, চৌরাস্তাটাও এটা একটা বিশেষ্য পদ, এজন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু দেখেন চৌচালা, ডিফারেন্সটা কোথায়? চৌচালা কিন্তু 4 এবং 4টা চাল বোঝায় না। পূর্বপদ এবং পরপদ কোনটি না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায়। চৌচালা বলতে একটি ঘরকে বোঝায়, কিন্তু চৌরাস্তা বলতে চৌরাস্তা, যেখানে 4টি রাস্তা সমাহার বা মিলন হয়েছে এমন একটা জায়গাকে বোঝায়, যেখানে 4টি রাস্তা কি একত্র হয়েছে। ত্রিমোহনা, নদীর 3টি মোহনা যেখানে একত্র হয় সেটাকেই বোঝায়, সেটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু চৌচালা মানে 4টা চালকে একত্রে রাখলে সেটা চৌচালা বলে না।
4টা চাল আছে এমন একটা ঘরকে বোঝায়। সুতরাং এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, আর এটা হচ্ছে দ্বিগু সমাসের মধ্যে বিস্তর ডিফারেন্স আছে। অনেক সময় বোর্ড পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় সংখ্যাবাচক বহুব্রীহি দিয়ে দিবে, আবার দ্বিগু সমাসও দিয়ে দিবে। সুতরাং আমাকে চিনতে হবে যে এই সংখ্যাবাচক শব্দ শুরুতে থাকলে সেটা দ্বিগু সমাস নয়, সেটা দ্বিগু সমাস হইতে পারে, আবার বহুব্রীহি সমাস হইতে পারে। যদি সমস্ত পদটি দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আর যদি সংখ্যাবাচক পূর্বপদে থাকে, পরপদে বিশেষ্য থাকে এবং সেটা দিয়ে সমাহার বা মিলন বোঝায়, চৌরাস্তা, পঞ্চনদ, 5টি নদীর সমাহার, তাহলে সেটা কিন্তু অবশ্যই দ্বিগু সমাস হবে। আশা করি সকলেই খুব সহজেই দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাস বুঝতে পেরেছেন, এবং সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের পার্থক্যটাও বুঝতে পেরেছেন। সবাই লাইক, কমেন্ট দিবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা সবাই যেন এটা দ্বারা এই ব্যাকরণের দিক থেকে আমরা উপকৃত হতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।